গত ক্লাসে কিছু করছিলাম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট করছিলাম। তো এখানে একটা স্ট্রাকচার শিখছিলাম। স্ট্রাকচারটা হলো এটা সাবজেক্ট ভার্ব অ্যাডভাইস প্লাস সাবজেক্ট, আর দুটো সেন্টেন্স করছিলাম যেমন আমি বই করি সেই বই করে অবশ্যই এটা আলোচনা করছি গত ক্লাসে যে ক্লাসটা কেন করছি। তো এখন আমি কিছু সেন্টেন্স তৈরি করি। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের প্রথম একটা নাম্বার স্ট্রাকচার যেমন সে বই পড়ে, তো সাবজেক্ট হলো হি, তারপরে ইংলিশে ভার্ব কোথায় মাঝখানে, তো ভার্ব পড়া ইংলিশ কি রিড, তো রিড। তারপর কি আছে অবজেক্ট কোথায় পিছনে। এখন এখন এর সাথে অ্যাস বাই এস হইব কিনা, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অ্যাস এখানে বসবে। ঠিক আছে, তুমি তারা বই পড়ে, তারা ইংলিশ দে, সিম্পল দি রিডস, দ্য রিড। যেমন এখানে আছে আমরা বই পড়ি, আমরা হলো ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও আমি ওখানে লিখি নাই কিছু যে ভাবের শেষে অ্যাস বাই এস, শুধু লিখছি থার্ড পার্সন সিঙ্গুলার হলে অ্যাস বাই এস যুক্ত। ওকে, তারপরে রেখে দেন ওকে, আমি বই পড়ি, তোমার কি ভাব হবে কি আই, তো আই রিড। তবে পাখি পানি পান করে, তো সাবজেক্ট কি পাখি, তো বার্ড লিখি, বার্ড লিখলাম, বার্ড কি থার্ড পার্সন গেলাম। এখানে ভার্ব কোনটা, পান করা, পান করে ইংলিশ কি ড্রিঙ্ক, DRINK কি ড্রিঙ্ক, সাথে কী বসবো অ্যাস, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার আছে, সেই থার্ড পার্সন সিঙ্গুলার হলে অ্যাস বা ইয়েস যুক্ত হবে। কি পাখি পান করে, অবজেক্ট কি পানি। আমি গত ক্লাসে ভালো করে বলেছি যে ইংলিশের স্ট্রাকচার হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলার স্ট্রাকচার হয় সাবজেক্ট অবজেক্ট মা রান্না করে, তো সাবজেক্ট হলো মা মাদার রান্না করা ইংলিশ কি কুক। এখন আর কিছু বসবো না, অবজেক্ট নাই, তো এখন যেহেতু একটা মা কি ভাত রান্না করে, কি মাদার কুক রাইস। এখানে এটা থার্ড পার্সন গেলাম, তার জন্য কি অ্যাজ বসবো। এখন একটা আছে জিনিস, যেমন একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ইয়েসটা কখন বসে, তো লিখতে পারি ইয়েসটা কখন বসে, তো লিখতে পারি যে ভার্ব এর শেষ অক্ষর S CH SH XX etc ইত্যাদি। তো যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন সে কাজটি করে, সাবজেক্ট হি। এখন করা ইংলিশ কি ডু, তো এখানে যে শেষ অক্ষর কি আছে ও আছে, তো কি বলবো ইএস যুক্ত হলো, থার্ড পার্সন সিঙ্গুলার হলো, এখানে কি হলো ইএস যুক্ত হলো, ডাস কাজটা নির্দিষ্ট করছে, তার জন্য দি ওয়ার্ক। তো এগুলি আমি গত ক্লাসে বলেছি, আর এই ছেড়ালেই আছে পার্সন কাকে বলে, পার্সোনাল বিষয়গুলো বুঝেছি যাতে স্টুডেন্টরা এগুলি বুঝতে পারে। তো এখানে এই সেন্টেন্সগুলো দ্বারা এই স্ট্রাকচার হলো এক নম্বর স্ট্রাকচার, ফার্স্ট স্ট্রাকচার যেটা সাবজেক্ট ভার্ব অ্যাজ অবজেক্ট, এক নম্বর স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মতো আমি হাজার লাখ সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি। আমি এখানে কী লিখছি, সে কাজ করে, সে বই পড়ে, তারা বই পড়ে, আমরা বই পড়ি। তো আমি এখানে লিখতে পারি অন্য ভার্ব, সে পানি পান করে, তারা পানি পান করে,
আমি পানি পান করি, তারপরে লিখতে পারি অনেক কিছু লিখতে পারি, ধরুন লাফ, হাসা, তারপর ক্রাই, কাঁদা, এইসব যত ভার্ব আছে ভার্ব ইউজ করে নতুন অবস্থানে, যেমন সে কাঁদে, সে জোরে কাঁদে, সে আস্তে কাঁদে, তো ওকে এইভাবে করে লিখতে পারি। তারপরে আর কি আছে, সে মিথ্যা কথা বলে, হি টেস্ট লাইস, স্লাইস, এইভাবে। তো এইভাবে করে আমি সেন্টেন্স মানে অজস্র সেন্টেন্স একটা স্ট্রাকচার দিয়েই তৈরি করতে পারি। তো একটা গেল এক নম্বর স্ট্রাকচার, এটা প্রেজেন্ট ইনফিনিট এক নম্বর স্ট্রাকচার। ওকে, তারপর দুই নম্বর স্ট্রাকচার নাবোধক বাক্য গঠন, যেমন সাবজেক্ট আমরা যদি করি বা ভাত ভাত রান্না করে না, পাখি পানি পান করে না, আমি বই পড়ি না, তো এই ধরনের সেন্টেন্স কী বলবো? এই ধরনের সেন্টেন্স লিখতে হলে এই স্ট্রাকচারটা প্রয়োগ করতে হবে, যেমন সাবজেক্ট, টু ডাস নট ভার্ব অবজেক্ট। এখন টু ডাসটা কি? টু ডাসটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, ওই যে যেখানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অ্যাজ বাই এস যুক্ত হচ্ছে তখনই ডাসটা ইউজ হবে। থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাসটা ইউজ হবে। তো লিখে এখানে নোট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস। ওকে, বাকি ক্ষেত্রে টু বসে। তো সেন্টেন্স আমি লিখি, যেমন রহিম স্কুলে যায়, অন্তস্থ, এই যে এখন অন্তস্থ বাংলা ক্রিয়া সে অন্তস্থ না, এবার বাংলা লিখতে পারতে হবে, যে বাংলা লিখতে পারে সে ইংলিশেও লিখতে পারে। সো এখানে বাংলা চিহ্ন পেয়ে এটা প্রেজেন্ট টেন্স আছে, যে ভার্বের শেষে অন্তস্থ আছে, শেষ, তো এটা নিয়ে না বলতো, যেমন রহিম স্কুলে যায় না, তো রহিম কী বসবো? রহিম ডু নট না ডাজ নট, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট অথবা ডাজেন্ট, সংক্ষিপ্ত ডাজেন্ট, আমি বড়টাই লিখলাম, ডাজ নট গো টু স্কুল, কোন জায়গায় দিক নির্দেশ করলে টু বসে। ওকে, তো হয়ে গেল। এইভাবে করে আপনি সেন্টেন্স পার করে, রহিম স্কুলে যায় না, করিম স্কুলে যায় না, সে স্কুলে যায় না, তারা স্কুলে যায় না, আমি স্কুলে যাই না, এভাবে করে সেন্টেন্স তৈরি করে যত ইচ্ছা সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং তৈরি করে নিয়ে আসছি প্র্যাকটিস করার জন্য। 3 নম্বর স্ট্রাকচার চলে গেল। এখন একটা স্ট্রাকচার, সেটা হলো কি ইয়েস নো কোশ্চেন, যেমন কি টু অথবা ডাস, সামনে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অপশন। এখানে আবার 12 শেষে এস বি এস হবে না, এই যে ডু ডাসটা আছে এই জন্য এগুলি। তো যেমন কি আছে, এখন লিখলাম রহিম কি স্কুলে যাবে, যায়, সরি যাবে তো ফিউচার হয়ে যায়, রহিম কি স্কুলে যায়, ইয়েস নো কোশ্চেন, প্রশ্ন ছিল দিতে, রহিম কি স্কুলে, হ্যাঁ হ্যাঁ অথবা না, উত্তর দেওয়া যায়। কেউ কাউকে জিজ্ঞেস করলে রহিম কি স্কুলে যায়, বললো হ্যাঁ, উত্তর হয়ে গেল, অথবা বললো না, উত্তর হয়ে গেল। তো এই সেন্টেন্স কীভাবে লিখতে হয়? তো এখানে কি রহিম, এই যে কি ডু ডাসটা সামনে আসবে, রহিমের জন্য ডাসটা সামনে আসবে, রহিম হলো থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ রহিম গো টু স্কুল, প্রশ্ন ছিল। একটা সেন্টেন্স লিখি, আমরা কি আমরা কি কি লিখতে পারি, কবিতা লিখি, লিখলাম কবিতা লিখি, বানানো মনে হচ্ছে এটা আসলে এটাই। তো শিকার, তো প্রেজেন্ট ফিনিশ, তো এখানে কি আছে মানে ইয়েস নো। তো এখানে কি আমরা জন্য সাবজেক্ট আছে আমরা, তো আমরা জন্য কী বসবো? ডু অথবা ডাস, কোনটা বসবো? ডু, ডু উই, তারপর কি ভার্ব ওয়ান উই, লিখে ইংলিশ কি রাইট, সিম্পল ভার্ব ইউজ করছি যাতে বুঝতে পারেন। ডু ইউ রাইট কি, কবিতা কি পয়েম, হয়ে গেল। এইভাবে করে সেন্টেন্স
রহিম কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, তারা কি স্কুলে যায়, আমরা কি স্কুলে যাই, লিখে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। তারপরে এভাবে করে 10, 15, 20টা ট্রান্সলেশন করলে এটা আরেকটা হিসাবে। তো এগুলি করলে কী হবে, প্রশ্ন উত্তর করাটা ইজি হয়ে যায় এবং প্রশ্ন বোঝাটা ইজি হয়ে যায়। এখানে আরেকটা স্ট্রাকচার দিই, যেমন এটারই একটা স্ট্রাকচার ভার্সন আছে, ডু ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা প্রশ্ন। এখানে কি প্রশ্নবোধক না বোধক, যেমন কি আছে, ওটা লেখি রহিম কি স্কুলে যায় না। তো এই যে যায় না, প্রশ্ন করছি আবার না করছি, তো এখন কি রহিমের জন্য কি প্রথম দত্ত কি আসবে, ডু অথবা ডাস, কোনটা আসবে, ডাস, ইজি ডাস। তারপর কি নট অটোমেটিক আসবে, যেহেতু এটা না বোধক, ডাজ নট রহিম গো টু স্কুল, প্রশ্ন চিহ্ন। এইভাবে করে আমরা কি কবিতা লিখি না, তারা কি স্কুলে যায় না, তারা কি ভাত খায় না, তারা কি কাজ করে না, এই ধরনের সেন্টেন্স লিখে এর স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করতে হবে। তাহলে কী হবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে এবং যখন এটা প্যাসেজ প্রয়োগ হবো বা গ্রামার প্রয়োগ হবো, গ্রামার আসবে, তখন এটা খুব সেন্টেন্সটা খুব সহজে বোঝা যাবে। 5 নম্বর স্ট্রাকচার, এটা হলো 4 নম্বর স্ট্রাকচার। 5 নম্বর স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ডাবল কোয়েশ্চেন। ডাবল কোয়েশ্চেন কি, এটা পরে প্রথম ক্লাসটা একটু দেরি হয়, যেমন প্রেজেন্টিভ ইংলিশের সব স্ট্রাকচার বুঝতে পারলে বাকি সবগুলো স্ট্রাকচার এবং কখনো একবার ইজি হয়ে যায়। তো প্রথমটা ক্লাসটা একটু প্রেজেন্টিভ ইংলিশ ক্লাসটা 2টা ক্লাস লাগলো এটা ভালো বোঝার জন্য। ডাবল কোয়েশ্চেন কি, ডাবল কোয়েশ্চেন স্ট্রাকচারটাকে লিখি WH, কোয়েশ্চেন প্লাস টু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো ডাবলস কোশ্চেনগুলি হলো ম্যাক্সিমাম জানে হোয়াট, হুইচ, হু, হাউ, ওয়াই, ওয়ার, অনেক আছে, হাউ তো লিখছি, হোয়েন, অনেক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলি আমরা যে প্যাসেজের মধ্যে পাই, যে 5টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেনের মধ্যে 10 নম্বর থেকে। তো এটা বুঝলে কোশ্চেনগুলি অ্যান্সারটা খুব ইজি হয়ে যাবে, আর প্রশ্নটা খুব ভালো বোঝা যায় যে এটা কোন টেন্স আছে, ধরা যায় আর কি। তো শুরু একটা সেন্টেন্স লিখি, যেমন ইজি সেন্টেন্স লিখি, রহিম কখন স্কুলে যায়। ডাবল কোশ্চেন একটা হলো, এখানে ইয়েস নো দিয়ে কোশ্চেন উত্তর দেওয়া যাবে না, এখানে বিস্তারিত বলতে হইবে। এই ধরনের কোশ্চেন, যেমন রহিম কখন স্কুল যায়, আমি বলি ইয়েস নো, উত্তর হলো না, রহিম কখন স্কুল, তো বলতে হবে যে রহিম 10টা বাজে স্কুল যায়, রহিম 9টা বাজে স্কুল যায়। এই ধরে এটা হলো কোশ্চেন, ডিপিকিংমূলক কোশ্চেন। তো এখানে এটা কোশ্চেন স্ট্রাকচার আমরা লিখি, এই যে কখন ইংলিশ কি, কখন ইংলিশ হোয়েন। তো প্রথম দেখবো হোয়েন স্ট্রাকচার, তারপর কিছু ডু ডাস। তো ডু ডাস এবং কোনটা বসবো, রহিমের জন্য ডাস বসবো, হোয়েন ডাস। তারপর আসবো কি স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট, রহিম, হোয়েন ডাস রহিম, তারপর কি আছে যায় কি গো টু স্কুল। তারপর একটা লিখি, আমি কখন কোথায় যাই, লিখলাম কোথায় যাই, আমি কোথায় যাই। তো কোথায় ইংলিশ কি হোয়ার। তারপর কি আমি তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ডাস বসবে না, ডু বসবো, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস বসে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস বসে, হোয়ার টু আই। তারপর কি যাও ইংলিশ কি গো। প্রশ্ন বানানো হয়ে গেল, এটা উত্তর দেওয়াটা কি, এই ধরনের প্রশ্ন হলে উত্তর দিতে হয় কি 1 নম্বর স্ট্রাকচার দিয়ে। যেমন এই স্ট্রাকচারটা উত্তর দেওয়ার জন্য এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্রেজেন্টেন্স।
তো আজকে আমরা শিখলাম আমরা প্রেজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং এগুলোর পাঁচটা স্ট্রাকচার এবং আবার একটা রিভাইজে যেমন প্রেজেন্ট মিনস বাংলা ক্রিয়া শেষে কী থাকে অ আ ই ও আ ইত্যাদি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি অ্যাজ বাই এস বসে, যেমন সাবজেক্ট একটা স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অ্যাজ বাই এস প্লাস সাবজেক্ট আমি বই করি আই রিড বুক, সে বই পড়ে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য কি অ্যাজ বসে। এই যে এক নম্বর স্ট্রাকচার রিড করে, তারপরে হলো 2 নম্বর স্ট্রাকচার। আর এখানে যে সেন্টেন্সের অনেকগুলি সেন্টেন্স করে দিলাম যাতে সেন্টেন্স কীভাবে মেক করে এটা বুঝতে পারো। তারপরে নাম্বার সেন্টেন্স গঠন, যেমন সাবজেক্ট টু ডাস নট ভার্ব প্লাস অবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসে, কারণ কি আমি থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসবো, বাকি ক্ষেত্রে কী বসে টু বসে। তো রহিম স্কুলে যায় না, তো রহিম তো থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য রহিম স্ট্রাকচার অনুযায়ী টু ডাস নট বসবে, ডাস নট টু বসবে। তো এইভাবে একটা আছে ইয়েস নো কোশ্চেন, টু ডাস সাবজেক্ট প্লাস কাউকে এক কথা কিছু জিজ্ঞেস করলে, যেমন রহিম কি স্কুলে যায়, তো এর কী বলে এখানে টু ডাস বসবো থার্ড পারসন সিঙ্গুলার, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে এভাবে করে সেন্টেন্স একটা স্ট্রাকচার 10-15 সেন্টেন্স লিখতে হবে, লিখলে কী হবে প্র্যাকটিস হয়ে গেলে আর এটা জীবনে খোলা যাবে না। তারপরে 4 নম্বর স্ট্রাকচারটা গেছে টু ডাস নট, আর এটা কি না ইয়েস নো কোশ্চেন, সরি এটা না প্রশ্নবোধক না বলে, রহিম কি স্কুলে যায় না, ডাজ নট রহিম গো টু স্কুল, এটা কোশ্চেন বলি সামথিং লাইক দ্যাট। দেন ভেরি ইম্পর্টেন্ট ডাবলস কোশ্চেন, এখানে কী হলো ডাবলস কোশ্চেন টু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারকে সব মুখস্থ করে ফেলতে হবে একবারে মুখস্থ এই ডাবলস কোশ্চেনগুলি। তারপরে পার্সন কাকে বলে, তারপরে থার্ড পারসন এই নোটগুলি, থার্ড পারসন সিঙ্গুলার হলে কী বসে, এগুলি নোটগুলি পুরো মুখস্থ করে রাখতে হবে। তারপরে এখানে কী আছে স্ট্রাকচার, যে রহিম কখন স্কুল যায়, কখন হলে ডাবলস কোশ্চেন, তো কখন ইংলিশ কি হোয়েন, লিখছি হোয়েন, তারপরে কি স্ট্রাকচার যে ডাস, তারপর রহিম গো টু স্কুল। এভাবে পাঁচটা স্ট্রাকচারে 50টা সেন্টেন্স লিখলে এই প্রেজেন্ট ইনফিনিশ টোটালি কমপ্লিট হয়ে যাবে। আর এই প্রেজেন্ট ইনফিনিশ কারো সম্পূর্ণ কমপ্লিট হলে তার জন্য বাকি টেন্স বোঝা করাটা একবারে ইজি, কারণ এই সবগুলি স্ট্রাকচার একই ধরুন, খালি চেঞ্জ হলো সাহায্য করে ভাবগুলিতে চেঞ্জ আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটন ক্লিক করো। থ্যাংক ইউ।